আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। একটু বলবেন ফিরোজ আহমেদ, আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ ফাউন্ড ইউ। আচ্ছা, থ্যাঙ্কস আ লট। একটু বলবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা। আবু ইব্রাহিম, ওয়ালাইকুম আসসালাম। নূর নাহার, আল্লাহ শুকরিয়া। খুব দ্রুত জয়েন করেন, শুরু করবো আমরা। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আরো একবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আল্লাহ শুকরিয়া। তো সত্যি কথা বলতে আপনাদের স্টুডেন্ট সংখ্যা ছিল দেখেন কত, এখন ক্লাস করে কত কম। তো যাই হোক, এটা নিয়ে আমার সে নাই। আজকে 50তম ক্লাস, অর্থাৎ হাফ সেঞ্চুরি। এটা হাততালি দেওয়া উচিত, অর্থাৎ আমরা 50তম দিন ক্লাস দিয়ে পার করছি। আমরা এর আগে শুরু করছি অনেক আগেই, কিন্তু আমরা ক্লাস দিয়েই শুধু 50তম দিন। অর্থাৎ সচিন টেন্ডুলকার মেবি ওয়ানডে খেলছে 400 কতটা, অর্থাৎ তার ওয়ানডে 1 বছরের বেশি। কথা বুঝছেন কিনা? সাহিত্য নিয়ে নর্মাল কিছু বিষয় বলি, সেটা হচ্ছে এটা গ্রামারের মতো আন্ডারস্ট্যান্ডিং পার্ট না, এটা ভোকাবুলারির মতো মেমোরাইজিং পার্ট। এটা আপনি এক কথায় বলতে পারেন জিকে, অর্থাৎ এটা সাধারণ জ্ঞান। এক্স্যাক্টলি, এটা সাধারণ জ্ঞান। এটা বলতে পারেন জিকে। জিকে ছাড়া নাথিং বাট। এখানে ক্রিয়েটিভিটি দেখানোর অনেক কিছু নাই, শুধু মনে রাখার একটা বিষয় আছে। আপনি যতটা মনে রাখতে পারেন এই একটা বিষয় আছে, আর যত রিপিট করবেন তত আপনার লাভ। আর সেই সাথে আপনাদের বলে রাখি, যেমন রাজু ভাইয়ের কনফিডেন্সে দেখলাম ওনাদের মডেল টেস্ট শুরু হচ্ছে বা সামনের মাসের মেবি 8 তারিখ থেকে। সো মার্চ মাসে আমার ধারণা পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখলাম মডেল টেস্ট ভর্তি বিজ্ঞাপন চালাচ্ছেন ওনারা। সো মার্চে পরীক্ষা হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না আপাতত। পড়াশোনার গতি কমাবেন না, যে গতি আছে এটা চালাইতে থাকেন। আর যদি মার্চে এক্সাম না হয় তাহলে ইনশাআল্লাহ পরীক্ষার আগে আমরা খুব স্মুথলি গ্রামার একদম প্র্যাকটিস সহ ফ্রি হ্যান্ড রাইটিং সবই শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, সাহিত্যের ব্যাপারে আবার বলতেছি, এটা হচ্ছে জিকে, নাথিং বাট এ জিকে, জেনারেল নলেজ। আর যারা ইংলিশ ডিসিপ্লিনের না, তাদের একটা বড় হতাশার জায়গা সাহিত্য মানে সমুদ্র। কোথা থেকে শুরু করব? কথা দিচ্ছি আগামী কয়েকটা ক্লাস করবেন। সাহিত্যটা সমুদ্রটা এটা হচ্ছে পুকুরের মতো বানিয়ে দিব ইনশাআল্লাহ, এবং
পুকুরে নামাটা সহজ, এটা সহজ বানাই দেবো ইনশাআল্লাহ। সাহিত্যের যে কথাগুলো দিয়ে ক্লাস শুরু করি আর কি। না, আমি চিন্তা করছি আপনাদের সকাল সন্ধ্যা দুপুরে আর রাত্রে 2 বেলা ক্লাস নিব, যেহেতু আপনারা রেকর্ড ক্লাসই করবেন, সো আর দিনে 2 বার ক্লাস নিব আর কি। এ পর্যন্ত সাহিত্যের সবচেয়ে কঠিনতম প্রশ্ন ছিল 41তম বিসিএস এ, সবচেয়ে কঠিন। অর্থাৎ আমি যদি বলি 35 বিসিএস থেকে 44 বিসিএস, তাহলে সাহিত্যের সবচেয়ে কঠিন প্রশ্ন ছিল 41 বিসিএস এ, এবং অন এভারেজ, বাকি সব অন এভারেজ। নাম্বার 1। নাম্বার 2, আমি যে পিডিএফটা শেয়ার করছি, পিডিএফটা ক্লাস করার সময় আপনার সামনে থাকতে হবে। আপনার কাজ হচ্ছে 3টা, যদিও অনলাইন, অফলাইন হলে আমি আপনাকে বলতাম বারবার আমার সাথে বলবেন, যেহেতু আপনি আমার সামনে নাই। আপনি নিজের নৈতিকতার জায়গা ঠিক রেখে আপনি ওখানে বসেই বলবেন, জোরে জোরে বলবেন। আশেপাশের মানুষ শুনে আপনাকে পাগল বলুক আর ছাগল বলুক, তারা তাদের জ্ঞানের সীমায় যা ইচ্ছা বলুক, আপনি আপনারটা বলেই যাবেন, বলেই যাবেন, বলেই যাবেন। আমার কথা বুঝাইতে পারছি? নাম্বার 1। নাম্বার 2। নাম্বার 3, সাহিত্যের স্ট্যান্ডার্ড মার্কস হচ্ছে 10 থেকে 12। আপনাকে 15 মধ্যে 12 পেতে হলে পড়তে হবে সর্বোচ্চ ধরেন 32টা রাইটার। আর যদি বলেন স্যার আমার 15তে 15ই লাগবে, তাহলে পড়তে হবে আপনাকে প্রায় 132টা রাইটার। আপনি বলেন কত চান? আপনি বলেন কত চান? 15 থেকে 15 পর স্বপ্ন দেখার কোনো দরকার নাই, সহজ কথা। 15 থেকে 15 পর স্বপ্ন দেখার কোনো দরকার নাই। কথা বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, নাম্বার 1। এবং বাস্তবতা হচ্ছে আমি আপনাকে যে পিডিএফটা দিচ্ছি, সহজ কথা, যে পিডিএফটা আপনার কাছে দেয়া আছে বা যাদের নাই তারা কালেক্ট করে প্রিন্ট করে নেবেন। যারা নীলক্ষেতে থাকে, নীলক্ষেতে দেখবেন রাফিন প্লাজাতে 4 নম্বর ফ্লোরে যে ফটোকপির দোকান, সেখানে প্রিন্টটা দেয়া আছে, প্রিন্ট কপি। সে ছেলেটা ব্যবসা করছে। তো আলটিমেটলি আমি আপনাকে বলে রাখি, এই আমার যে এইটা হ্যান্ড নোট, এটা হচ্ছে আমার ছাত্র জীবনে তৈরি করা হ্যান্ড নোট, এবং এটা হচ্ছে আমি মেবি কুমিল্লা ব্রাঞ্চে বা নোয়াখালী ব্রাঞ্চে ক্লাস নিয়েছিলাম। সেখানে কি স্টুডেন্ট আমি যেই ভাষায় কথা বলেছি এই ভাষায় প্রিন্ট করে দিছে। সো আলটিমেটলি 41তম বিসিএস এও এই টোটাল এই তো নোট থেকে 9টা প্রশ্ন হুবহু কমন ছিল। মানে এত কঠিন হওয়ার পরেও 9টা প্রশ্ন কমন ছিল। সো এটা হচ্ছে আপনার কাজ, রিপিট করা, আর কিছু না। সো আপনার কাজ 3টা। আপনার কাজ হচ্ছে 3টা। আপনার কাজ 3টা। নাম্বার 1, আপনাকে প্রচুর দাগাতে হবে। নাম্বার 2, আপনি যেখানে বসে আছেন মুখ দিয়ে জোরে জোরে উচ্চারণ করতে হবে আমার সাথে, যেহেতু অফলাইন থাকলে উচ্চারণ করাতাম। আর নাম্বার 3, হৃদয় দিয়ে বিষয়গুলো অনুধাবন করতে হবে। এছাড়া আর কোনো কাজ নাই। সাহিত্য যেখানেই পড়ায়, অফলাইন অনলাইন, শুরু করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে সাহিত্যটা অনেকটা গ্রামারে। আপনি দেখেন গ্রামার 20 মার্ক। এই 20-এর মধ্যে হচ্ছে গ্রামারে 20-এর মধ্যে 2টা ভাগ, একটা হচ্ছে এক্সাক্ট গ্রামার আর একটা হচ্ছে ভোকাবুলারি। গ্রামার আসে হচ্ছে 8 থেকে 10 আর ভোকাবুলারি আসে হচ্ছে 10 থেকে 12। খেয়াল করেন, সাহিত্য এত পরিশ্রম দিয়ে এখানে 100% মার্কস পাওয়া কমন, বাট হালকা পরিশ্রম দিলে সাহিত্যে 80% মার্কস কমন পাওয়া সহজ। আর যেহেতু এটা হচ্ছে রিটেনে কাজে লাগে না, এটা আমরা গুরুত্ব দিব কিন্তু বেশি সিরিয়াস হব না। আবারও বলছি, গুরুত্ব দিব কিন্তু খুব বেশি সিরিয়াস হব না। সাহিত্য নিয়ে আমি হচ্ছে কমন একটা গল্প বলে থাকি, সেটা হচ্ছে পরিশ্রম কম, আউটপুট বেশি। প্রশ্ন হচ্ছে হাও। প্রিন্স হ্যামলেট ছেলেটা নিয়মিত ক্লাস করে মাঝখানে এক্সামের কারণে হারাই গেছিল, আশা করি এখন আবার জয়েন করছে। তো আমি প্রিন্স হ্যামলেটকে দিয়ে উদাহরণ দিই। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ধরেন প্রিন্স হ্যামলেটকে দিয়ে বলছি, ধরো প্রিন্স হ্যামলেট তোমার গার্লফ্রেন্ডের বিয়ে কালকে বা কাল শুক্রবার, কাল বৃহস্পতিবার বা শুক্রবারে। আমি বলবো তুমি মোটেও কষ্ট পাবা না। কষ্ট না পেয়ে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে
নিজ দায়িত্বে গার্লফ্রেন্ডের বাবার দায়িত্ব পালন করে মেয়েটাকে অন্যের হাতে তুলে দিলা। তুমি মনে করো এক চান্সে 45-এ প্রিলি টিকলা, 1 চান্সে রিটেন টিকলা, 1 চান্সে ভাইবা টিকলা এবং তুমি পুলিশ ক্যাডার হয়ে গেলা। আর এই টোটাল প্রসেস করতে মোটামুটি তোমার লাগবে 2.5 থেকে 3 বছর। আর সারদাতে গিয়ে তোমাকে 1.5 বছরের অ্যাডমিন ক্যাডারদের সাথে 6 মাস, আর সারদাতে 1 বছর এটা ফান্ডামেন্টাল ট্রেনিং করতে হবে। এই মোটামুটি সব মিলে 4 থেকে 4.5 বছর লাগবে, মানে মাঠে একসাথে যাওয়ার আগে। এই 4 বছরে ডেফিনেটলি তুমি যে তোমার গার্লফ্রেন্ডের বিয়ে দিলা, তারও একটা মনে করো এমন কিছু চলে আসবে, অর্থাৎ বাচ্চা কাচ্চা চলে আসবে। 4 বছর পরে যখন তুমি ক্ষমতা পেয়ে গেলা, মানে থানায় পোস্টিং পেয়ে গেলা, পুলিশ বহর নিয়ে পুরো চলে যাবা সেই গার্লফ্রেন্ডের বাসায়, গিয়ে গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে চলে আসবে, সাথে বাচ্চা ফ্রি। খেয়াল করে দেখেন, গার্লফ্রেন্ড পাইলা, পুলিশ ক্যাডার হইলা, আর বাচ্চা ফ্রি, কম পরিশ্রম, আউটপুট বেশি। এটা হচ্ছে সাহিত্যে, এই গল্পটা আমি সব জায়গাতেই বলে থাকি, সাহিত্য পরিশ্রম কম, আউটপুট বেশি। বুঝতে পারছি? যাই হোক, আশা করি বুঝাইতে পারছি। আর কথা না বাড়াই চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ। এই যুগ বিভাগ থেকে 1 মার্কের প্রশ্ন আসছে 2 বার, একটা মেবি 37 বিসিএস আর একটা মেবি আছে 38 বিসিএস। এরপরে আর যুগ বিভাগ নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। 1 মার্কের প্রতি বিসিএস এ আসলে 1 মার্কের প্রশ্ন আসে। কথা বলছেন কিনা? এখানে যে যুগটা দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রেনেসা পিরিয়ড। খেয়াল করে দেখেন, বলা আছে হচ্ছে রেনেসা পিরিয়ড। ভালো করে একটু খেয়াল করে দেখেন, বলা আছে রেনেসা পিরিয়ড। তো আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, রেনেসা পিরিয়ডের আগেও আরো 2টা যুগ বিভাগ আছে। একটা প্রাচীন যুগ, ওল্ড ইংলিশ পিরিয়ড, আর একটা মিডল ইংলিশ পিরিয়ড। এই যুগে অনেক জাতির কথা আছে, স্যাক্সন, অ্যাংলো স্যাক্সন, নরমান, এরা দুর্ধর্ষ জাতি ছিলেন। কিছু জার্মান জাতি ছিলেন, এরা ইংল্যান্ড দখল করছিলেন। তাদের ওই যুগের নাম অনুসারে বা তাদের ওই শাসনকাল নাম অনুসারে নামগুলো করা হয়। এবং এ পর্যন্ত মিডল ইংলিশ পিরিয়ড বা আপনার কি বলে প্রাচীন কাল, এই জাতীয় বিষয় থেকে কখনো সাহিত্যে প্রশ্ন আসে নাই। যেহেতু সিলেবাসে দেওয়া আছে রেনেসা পিরিয়ড, তাই আমি শুরু করছি রেনেসা পিরিয়ড থেকে। প্রথমে দেখেন বলা আছে রেনেসা পিরিয়ড 1500 থেকে 1660, অর্থাৎ বলা আছে দেখেন 160 বছর। টোটাল 160 বছর হচ্ছে রেনেসা পিরিয়ড, 1500 থেকে হচ্ছে 1660। ব্রিটিশরা শাসন করছে আমাদের 200 বছর, আর রেনেসা পিরিয়ড হচ্ছে বলা হচ্ছে দেখেন 1500 থেকে 1660। এটা কমেন্ট করেন, কত বছর? 160 বছর। আমি আপনাকে একটা অনুধাবন করানোর চেষ্টা করতেছি। যুগ বিভাগের যদি 1 মার্কের প্রশ্ন আসে, কোথা থেকে আসবে খেয়াল করেন। যুগ বিভাগের যদি 1 মার্কের প্রশ্ন আসে, কোথা থেকে আসবে একটু খেয়াল করে দেখেন। রেনেসা পিরিয়ড আছে হচ্ছে 160 বছর, 1500 থেকে দেখেন 1660। শর্টকাটে ইউজ করবেন, আর এ রেনেসা পথের পিরিয়ড লিখবেন আর পি, মানে রেনেসা পিরিয়ড 1500 থেকে 1660। 1500 থেকে হচ্ছে 1660, এভাবে চিন্তা করেন। রেনেসা পিরিয়ড 1500 থেকে হচ্ছে আপনার 1660, এভাবে একটু থিঙ্ক করেন, 1500 থেকে 1660। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, রেনেসা পিরিয়ডের মূল যুগ বিভাগ দেখেন বলা আছে টোটাল হচ্ছে 5টা। রেনেসা পিরিয়ডের টোটাল যুগ বিভাগ দেওয়া আছে প্রিপারেশন ফর রেনেসা, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলিন, কমনওয়েলথ। প্রত্যেকটা যুগ নিয়ে আমরা আলাদা আলোচনা করব, টেনশন নেওয়ার কারণ নাই। রেনেসা পিরিয়ড থেকে যুগ বিভাগ আছে 5টা, আরো 2টা যুগ আছে দেখেন এখানে। টোটাল রেনেসা পিরিয়ডের টোটাল যুগ বিভাগ বলতে পারেন 7টা। একটু হৃদয় দিয়ে অনুধাবন করেন। রেনেসা পিরিয়ডের টোটাল যুগ বিভাগ আছে দেখেন 7টা। আমরা প্রত্যেকটা পিরিয়ডে ফিরে আসবো। প্রিপারেশন ফর রেনেসা, এলিজাবেথান পিরিয়ড যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে হচ্ছে 6 মার্কের প্রশ্ন হবে। জ্যাকোবিয়ান পিরিয়ড, ক্যারোলিন পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ড, খেয়াল করে দেখেন। এবং এই যুগে আরো 2টা বিভাগ আছে, এজ অফ শেক্সপিয়ার। আপনি যেমন পড়ছেন রবীন্দ্র পূর্ব, রবীন্দ্রনাথ, রবীন্দ্র পরবর্তী, ঠিক অ্যাজ সেম অ্যাজ একটা সময় ছিল যখন সাহিত্যে শেক্সপিয়ারের দাপট ছিল, সেই যুগটাকে বলা হচ্ছে এজ অফ শেক্সপিয়ার। আরেকটা ছিল হচ্ছে আপনার এজ অফ পিউরিটান। সো রেনেসা পিরিয়ডের টোটাল যুগ বিভাগ ছিল দেখেন হচ্ছে 7টা। একটু লাইনে থাকবেন। ও
একটু খেয়াল করে দেখেন, একটু হৃদয় দিয়ে অনুধাবন করেন। সো বাংলা সাহিত্যের যুগ বিভাগ যদিও 3টা, ইংলিশ সাহিত্যে একটু বেশি। তো রেনেসাঁ পিরিয়ডে টোটাল যুগ বিভাগ দেখেন হচ্ছে 7টা, একটু খেয়াল করেন। এরপরে বলা হচ্ছে দেখেন, আমরা প্রত্যেকটা যুগ নিয়ে আলোচনা করব। এরপরে বলা আছে দেখেন নিও ক্লাসিক্যাল। নিও ক্লাসিক্যালে বলা আছে দেখেন, যেখানে আমরা শেষ করলাম 1660, 160 বছর, 1660 থেকে 1785 মতান্তরে বলা হয় 1798, অর্থাৎ যেখানে শেষ আমার বাবার শেষ মানে আমার শুরু, আর আমার শেষ মানে আমার সন্তানের শুরু। খুব স্বাভাবিক। মনে রাখবেন, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসতে পারতেন না, সহজ কথা। এইটাই স্বাভাবিক। সো কারো শেষ কারো শুরু। তো আলটিমেটলি রেনেসাঁ পিরিয়ডের শেষ হচ্ছে আপনার 1660, এটাই হচ্ছে আলটিমেটলি নিও ক্লাসিক্যালের শুরু। সেন্সটা ডেভেলপ করেন এইভাবে। নিও ক্লাসিক্যালের শুরু, নিও ক্লাসিক্যাল হচ্ছে 1660 থেকে 1798। কমেন্ট করেন, 1660 থেকে 1798, প্রায় 138 বছর। এর যুগ বিভাগ দেখেন আছে 3টা, অর্থাৎ এই জায়গাগুলো থেকে আপনাকে কনফিউজ করা সম্ভব। দেখেন বলা আছে রেস্টোরেশন পিরিয়ড, এটা ছিল 37তম বিসিএস এর রেস্টোরেশন পিরিয়ড। এই জায়গায় মেক ইউ কনফিউজ। যেমন দেখেন বলা আছে রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড বলা আছে দেখেন 1798 থেকে 1832, মাত্র 34 বছর। লিখে রাখেন ইংরেজি সাহিত্যের, লিখে রাখেন পাশে ফাঁকা জায়গা আছে, লিখেন ইংরেজি সাহিত্যের সবচেয়ে ছোট পিরিয়ড, ইংরেজি সাহিত্যের সবচেয়ে ছোট পিরিয়ড, এটা লিখে রাখেন নাম্বার 1, ইংরেজি সাহিত্যের সবচেয়ে ছোট পিরিয়ড। আরেকটা লিখে রাখেন রোমান্স অল্প সময়ের জন্য, তাই লিখেন রোমান্টিক পিরিয়ডটা অল্প। জাস্ট মনে রাখার জন্য একটা বিষয় মনে রাখবেন, কয়েকটা জায়গা। রোমান্টিক পিরিয়ডটাও অল্প, রোমান্স অল্প, লিখেন রোমান্স অল্প, তাই রোমান্টিক পিরিয়ডটাও অল্প বা ছোট। রোমান্সের ডিউরেশন কিন্তু যতই বলেন অল্প হয়, আপনারা সবই বোঝেন, একদম বাচ্চা তা না। আপনারা যে একদম বাচ্চা একদমই না, আপনারা অনেক কিছু বোঝেন ভাই, আমার থেকে অনেক বেশি বোঝেন। তাহলে ইংরেজি সাহিত্যের সবচেয়ে ছোট পিরিয়ডের নাম হচ্ছে আপনার কি বলেন? ইংরেজি সাহিত্যের সবচেয়ে ছোট পিরিয়ডের নাম রোমান্টিক পিরিয়ড। রোমান্স হয় অল্প, তাই পিরিয়ডটা অল্প, মাত্র 34 বছর। খেয়াল করে দেখেন, রোমান্স অল্প, তাই এই পিরিয়ডটা অল্প, একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, তাহলে রোমান্টিক পিরিয়ড দেখেন স্ট্রেট ফরওয়ার্ড, এখানে আলটিমেটলি আর কোনো ভিতরে কোনো দেখেন শাখা প্রশাখা নাই, একটু ভালোবেসে খেয়াল করে দেখেন। দেয়ার ইজ নো শাখা প্রশাখা, এক্সট্রা কোনো শাখা প্রশাখা নাই। খেয়াল করে দেখেন, রোমান্টিক পিরিয়ডটা অল্প, তাই আলটিমেটলি রোমান্স অল্প, তাই রোমান্টিক পিরিয়ডটা অল্প। 23 ঘন্টা সংসার, 1 ঘন্টা রোমান্স। আচ্ছা, খেয়াল করে দেখেন রোমান্টিক পিরিয়ডটা অল্প। এবার দেখেন আলটিমেটলি আমি যদি ভিক্টোরিয়ান পিরিয়ডের কথা বলি, ভিক্টোরিয়ান পিরিয়ড বলা আছে দেখেন 1832 থেকে 1901। স্টেট কার্ড একটা পিরিয়ড দেখতে পারেন, 71 বছর, 1832 থেকে 1901। ভিক্টোরিয়ান পিরিয়ড 1832 থেকে 1901। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। 1832 থেকে হচ্ছে আপনার 1901। ভিক্টোরিয়ান পিরিয়ড দেখেন বলা আছে রানী ভিক্টোরিয়া এমন ইংলিশ সাহিত্যের সবচেয়ে সমৃদ্ধ একটা কাল, বিশেষ করে ইংল্যান্ডের জনগণের জন্য। ভিক্টোরিয়ান পিরিয়ড 1832 থেকে 1901।
বলা আছে দেখেন 1832 থেকে 1901, এখানেও দেখেন কোন সাব বিভাগ নাই, একদম স্টেট কাট একটা সময়, অর্থাৎ এখানে কনফিউজ করা আপনাকে আসলে কিছু নাই। এটা হচ্ছে ইংলিশ সাহিত্যের একদম স্টেট কাট একটা পিরিয়ড। 1832 থেকে কমেন্ট করেন 1832 থেকে 1901, 1832 থেকে 1901, তাহলে একটু কমেন্ট করেন রোমান্স অল্প তাই পিরিয়ডটা অল্প। রোমান্সটা অল্প সময়ের জন্য হয়, রোমান্স কখনো দীর্ঘ সময়ের জন্য না। মানুষ প্রেম করে মূলত সঙ্গ পাওয়ার জন্য। রোমান্স আ পার্ট অফ মানে করেন হচ্ছে বিবাহ বা যেটাই বলেন না কেন। আর বলা আছে দেখেন মডার্ন পিরিয়ড, মডার্ন পিরিয়ড 1901 থেকে 1939, মডার্ন পিরিয়ড বলা আছে দেখেন 1901 থেকে 1939, মডার্ন পিরিয়ড বলা আছে দেখেন 1901 থেকে হচ্ছে আপনার 1939, 1901 থেকে 1939 দেখেন 38 বছর। আর পোস্ট মডার্ন পিরিয়ড বলা আছে দেখেন 1939 থেকে প্রেজেন্ট। এরপরে আর কি পিরিয়ড আসবে আল্লাহ জানে। আলট্রা মডার্ন, উল্ট্রা মডার্ন, কথা বলছেন কিনা? হিরো আলম মডার্ন, খেয়াল করে দেখেন। তাহলে মডার্ন পিরিয়ড 1901 থেকে 1939, পোস্ট মডার্ন পিরিয়ড 1939 থেকে হচ্ছে প্রেজেন্ট। এই যুগ বিভাগের ভিতরে দেখেন তেমন কোনো মানে কি বল হচ্ছে জটিলতা নাই, তেমন কোনো হচ্ছে আপনার প্যাচ নাই। সো যদি যুগ বিভাগের প্রশ্ন আসে তাহলে এক মার্কের প্রশ্ন আসবে হয় রেনেসাঁ পিরিয়ড থেকে অথবা আসবে হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। রেনেসাঁ পিরিয়ডে টোটাল যুগ বিভাগ 7টা আর নিও ক্লাসিক্যাল আছে 3টা। এই যুগ বিভাগগুলো সালগুলো আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে, এগুলোতে আপনাকে প্যাসে ফেলানো সম্ভব। রোমান্স অল্প তাই এই পিরিয়ডটা অল্প। আমি তো বললাম যে এটা জিকে মনে রাখার জন্য আপনি যত ধরনের টেকনিক অবলম্বন করতে পারেন ততটাই লাভ। কথা বলতে পারছি তো? রোমান্স অল্প তাই পিরিয়ডটা হচ্ছে অল্প। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। এবার একটু খেয়াল করে দেখেন, একদম যদি শুরুতে যাই, আলটিমেটলি প্রথমে বলা আছে দেখেন, বলা আছে প্রিপারেশন ফর রেনেসাঁ। প্রথমে দেখেন বলা আছে প্রিপারেশন ফর রেনেসাঁ, খুবই গুরুত্বপূর্ণ। রেনেসাঁ পিরিয়ড আমরা ফর্মালি শুরু করলাম। রেনেসাঁ পিরিয়ডে প্রথমে দেখেন বলা আছে প্রিপারেশন ফর রেনেসাঁ 1500 থেকে 1558, অর্থাৎ আমি যদি বলি আমাদের 71 সালে যে আমাদের স্বাধীনতা, 71 সালে যে স্বাধীনতা, এই স্বাধীনতার ভিত্তিটা তৈরি হয়েছে 1947-এর দেশ বিভাগ থেকে 1970 এই পর্যন্ত নির্বাচন পর্যন্ত। এইগুলো হচ্ছে পটভূমি, মানে এগুলো হচ্ছে প্রিপারেশন ফর ইন্ডিপেন্ডেন্স বলা যায়। অর্থাৎ ভাষা আন্দোলন, ভাষা কেড়ে নেওয়া হবে, আমাদের উপর একের পর এক বৈষম্য চাপিয়ে দেওয়া হবে, জবের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে। পাকিস্তানের শাসক গোষ্ঠী ওই সময় যারা ছিলেন এরা সবসময় মাথা মোটা ছিলেন, না হলে বিশ্বাস করেন এমনটা হতো না। যাই হোক, তো যেটা হচ্ছে মূল কথা হচ্ছে 1947 থেকে 1970 পর্যন্ত নির্বাচন। এই টোটাল বিষয়টা হচ্ছে আপনার কি বলে হচ্ছে 71-এর হচ্ছে পটভূমি তৈরি করছে। অর্থাৎ একটা বৈষম্য তৈরি করতে 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 মনে রাখবেন পৃথিবীতে যত আন্দোলন। আরেকটা বিষয় বলে রাখি, সাহিত্য পড়ানোর সময় না আমি আওয়ামী লীগ, না আমি বিএনপি, না আমি মুসলিম, না আমি হিন্দু, আমি লিটারি পার্সন। মনে রাখবেন শিক্ষক, লেখক, বুদ্ধিজীবী, এই জাতীয় জায়গাগুলোতে কখনো রাজনীতিকরণ করতে হয় না, তাহলে ঝামেলা আছে। অর্থনীতি, তারপরে হচ্ছে আপনার কি বলে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই জায়গাগুলোতে সবসময় নিরপেক্ষ মানুষ রাখতে হয়, কারণ একজন রাইটার সবকিছুর ঊর্ধ্বে, উনি সবকিছু নিয়ে লিখবেন। আর যখন হচ্ছে বায়াসড হয়ে যাবেন, তখন হচ্ছে ঝামেলা আছে, তখন উনি আর পুরো সমাজের না, উনি একটা নির্দিষ্ট গোষ্ঠীর হয়ে যাবেন। সো যেমন এখানে অনেক হিন্দু ভাই ক্লাস করতেছেন, আমি আপনাকে বিনয়ের সাথে বলে রাখি, আপনার আশেপাশের কোনো বন্ধু যে হিন্দু যদি আর্থিক সমস্যায় থাকেন, আমাকে বললেন, আমি তাকে ফ্রি অ্যাড করে দিব। এভাবে আমি অনেক হিন্দু ভাইকে অ্যাড করে দিয়েছি, কারণ আমি যখন শিক্ষক, আমি তখন সবার, আর আমি যখন আমার পূজা, আমি আমার যখন হচ্ছে ধর্মের কাছে যাব, বা আমি আমার ওরশিপে যাব, আমি হচ্ছে প্রার্থনাতে যাব, তখন অবশ্যই আমি মুসলিম। তো শিক্ষক হিসাবে আমি সবার। আচ্ছা, আলটিমেটলি কি বলছে দেখেন, প্রিপারেশন ফর রেনেসাঁ। আমি যদি বলি বাংলাদেশের স্বাধীনতার যে পটভূমি তৈরি করছে সেটা হচ্ছে 1947 থেকে 1970 ছিল। অ্যাজ রেনেসাঁর যে যুগটা আমরা পাইছি, বা রেনেসাঁ বা এলিজাবেথান পিরিয়ডটা পাইছি, তার প্রাথমিক
মানে প্রস্তুতি ছিল হচ্ছে প্রিপারেশন ফর রেনেসা। আলটিমেটলি 1500 থেকে 1558। লিখে রাখেন তেমন কোন সাহিত্য রচিত হয় নাই। লিখে রাখেন তেমন কোন সাহিত্য রচিত হয় নাই। তেমন কোন সাহিত্য রচিত হয় নাই। তেমন কোন সাহিত্য রচিত হয় নাই। আপনি 71 সালের কথা একটু ভেবে দেখেন। 71, জাস্ট থিংক অ্যাবাউট আপনি একটু 71 সাল নিয়ে ভেবে দেখেন। 71 সালে যেখানে বেঁচে থাকার লড়াই, 71 সালে যেখানে দেশ স্বাধীন করার লড়াই, 71 সালে যেখানে জীবন আসা যাওয়া, সে সময় সাহিত্য রচিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। সো প্রিপারেশন ফর রেনেসাঁ লম্বা সময়টা ছিল ইংল্যান্ডের সাহিত্যের জন্য একটা অন্ধকার যুগ, বলা যায় দ্বিতীয় অন্ধকার যুগ। মিডল এজ পিরিয়ডে যদি একটা অন্ধকার যুগ আছে, আচ্ছা বলতে পারেন বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কত থেকে কত বলেন তো? বাংলা সাহিত্যের অন্ধকার ব্ল্যাক পিরিয়ড কত থেকে কত বলেন? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলেন কত থেকে কত? আচ্ছা, এই যুগে লিখে রাখেন উল্লেখযোগ্য কোন সাহিত্য রচিত হয় না। লিখে রাখেন এই যুগে উল্লেখযোগ্য কোন সাহিত্য রচিত হয় না। ডক্টর আহমদুল্লাহ ভাই, থ্যাঙ্কস এ লট। আচ্ছা, শাহ মোহাম্মদ খায়রুল ইসলাম, তোমার প্রাইমারি রেজাল্ট তো জানা নাই। যেহেতু জানা নাই তাহলে আমি ধরে নিব তোমার আসে নাই। তোমার বোনের কি আসছে একটু জানেন? শাহ মোহাম্মদ খায়রুল ইসলাম। আচ্ছা, তাহলে প্রিপারেশন ফর রেনেসাঁ লিখে রাখেন তেমন কোন সাহিত্য রচিত হয় না। এবার একটু খেয়াল করে দেখেন, এই যুগটা ছিল 71 সালের মতোই, অর্থাৎ বিশৃঙ্খল একটা যুগ ছিল। আসেন আমরা একটু দেখার চেষ্টা করি এই যুগে আসলে কি ছিল। খেয়াল করেন দ্বিতীয় পেজে যান। দ্বিতীয় পেজে দেখেন বলা হচ্ছে প্রিপারেশন ফর রেনেসাঁ। আচ্ছা, বলা আছে দেখেন প্রিপারেশন ফর রেনেসাঁ। রেনেসাঁ পিরিয়ড, যদি একটু ভুল আছে আপনারা শীটে একটু কারেক্ট করে ফেলবেন। রেনেসাঁ পিরিয়ড 1500 থেকে 1660 হবে, 1610 না 1660। রেনেসাঁ মিন্স বলা আছে দেখেন রিবার্থ, বলা আছে রিভাইভাল। রিভাইভাল বলতে পারেন রিভাইভাল কোন পার্টস অফ পিস? রিভাইভাল, রিভাইভাল কোন পার্টস অফ পিস বলতে পারেন? রিভাইভাল কোন পার্টস অফ পিস? রিভাইভাল আমি আপনাদের পড়াইছি গ্রামার। রিভাইভাল কোন পার্টস অফ পিস? রিভাইভাল। রিভাইভাল। আচ্ছা, আমি আপনাকে খুব ভালো করে পড়াইছি, যদি ভুলে যান আসলে কিছু করার নাই। আমি আপনাকে পড়াইছি ভার প্লাস এল সমান সমান নাউন সমান সমান হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন সমান সমান হচ্ছে ভার্বাল নাউন। এগুলো ভুলে গেলে আসলে কিছু করার থাকে না। রেনেসাঁ মিন্স রিবার্থ, রিভাইভাল পুনর্জন্ম, পুনর্জাগরণ। নট লাইফ অফ লার্নিং। প্রশ্ন আসতে পারে লাইফ না লার্নিং, তাহলে অবশ্যই দিবেন হচ্ছে লার্নিং। রেনেসাঁ মিন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। রেনেসাঁ, রিবার্থ, ওই যে দেখবেন পুনরুত্থান বলা হয়, পুনরুত্থান। দিরিলিস আত্মকুল, পুনরুত্থান। দিরিলিস আত্মকুল, পুনরুত্থান। সো রিবার্থ, রিভাইভাল। রিভাইভাল লিখে রাখেন রিভাইভ। রিভাইভটা হচ্ছে ভার্ব, রিভাইভ। রিভাইভ থেকে হচ্ছে আপনার রিভাইভাল। রিভাইভটা হচ্ছে ভার্ব, রিভাইভাল। রিভাইভাল এটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ভার্বাল নাউন, ভুলে গেলে হবে না। তাহলে একটু কমেন্ট করেন রেনেসাঁ মিন্স। পুরো লাইন মানে আন্ডারলাইন করার দরকার নেই, বক্স করার দরকার নেই, আপনারা লাইন দাগান, এত দরকার নেই। রিবার্থ, রিভাইভাল, পুনর্জন্ম, পুনর্জাগরণ,
এই চারটা শব্দ বক্স করেন। রিবার, রিভাইভাল, পুনর্জন্ম, পুনর্জাগরণ। রিবার, রিভাইভাল, পুনর্জন্ম, পুনর্জাগরণ। এভাবে একটু মুখে মুখে বলেন, এভাবে একটু মুখে মুখে বলেন। আর হচ্ছে দাগ দেন। আপনার কাজই হচ্ছে বললাম তো দাগানো। এগুলো নোট তোলার তো প্যারা নাই, এখানে বোঝার কিছু নাই, নোট তোলার প্যারা নাই। সো এখানে যদি বলেন স্যার স্লো যান তাহলে ঝামেলা। এবার দেখেন বলছে রেনেসাঁ শুরু হয় মূলত, রেনেসাঁ শুরু হয় মূলত ইতালি, ইতালির ফ্লোরেন্স। এই দুটা শব্দ গুরুত্বপূর্ণ। ইতালির ফ্লোরেন্স, যেমন হচ্ছে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা শুরু হয়েছিল তুর্কিতে, তুর্কি সবুতে। কাই বসতি, যার প্রধান ছিলেন আর্তুগুল, তার ছেলে ওসমান। একজন স্বপ্ন দ্রষ্টা, আরেকজন হচ্ছে স্বপ্ন বাস্তবায়নকারী। বিশাল একটা সাম্রাজ্য, যারা প্রায় 650 বছর মুসলিম বিশ্ব শাসন করছেন। এবং পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের আগে সৌদি আরবের শয়তানির কারণেই, কারণ সৌদি আরবের তখন হচ্ছে ছিল না, খবরদারি ছিল না। এই সাম্রাজ্যের পতনের একটা বড় কারণ ছিল সৌদি আরবের হিংসা। ওই দিকে আমরা না যাই। মূলত রেনেসাঁ শুরু হয় ইতালির ফ্লোরেন্স শহরে। তাহলে রেনেসাঁ, ইতালি, ফ্লোরেন্স। কমেন্ট করেন রেনেসাঁ, ইতালি, ফ্লোরেন্স, ইতালি, ফ্লোরেন্স। ফ্লোরেন্স রোমান্স না, ইতালি, ফ্লোরেন্স। কথা বলছেন কিনা? এবং তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে, তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এবার কি বলছে দেখেন, প্রিপারেশন ফর রেনেসাঁ। কমেন্ট করেন PFR, মানে প্রিপারেশন ফর রেনেসাঁ 1500 থেকে 1558। এই 1500 থেকে 1558 লিখে রাখেন। 1500 থেকে 1558, 1500 থেকে 1558 প্রিপারেশন ফর রেনেসাঁ। আমরা শুরু করতে যাচ্ছি আর কি। হ্যাঁ, প্রিপারেশন ফর রেনেসাঁ 1500 থেকে হচ্ছে 1558। প্রিপারেশন ফর রেনেসাঁ 1500 থেকে 1558 লিখেন। অশান্তিময় একটা সময়, অশান্তিময় একটা সময়, বর্ষাসরী যুদ্ধ মতে, বর্ষাসরী যুদ্ধ মতো লিখে রাখেন। অশান্তিময় একটা সময়, শান্তি ছিল না। লিখে রাখেন অশান্তিময় একটা সময়। যেমন আমাদের 47-এর ডে বিভাগের পর থেকে একটা একটা করে ঝামেলা লেগেই ছিল, ঠিক এটা ছিল প্রিপারেশন ফর রেনেসাঁ, অশান্তিময় একটা সময়। খেয়াল করে দেখেন বলা আছে, এই সময় ছিল ইংল্যান্ডের জনগণের জন্য দুর্বিষহ দুঃস্বপ্নময় সময়। এই দুটা শব্দ বক্স করেন প্রথম লাইনে। দুর্বিষহ দুঃস্বপ্নময় সময়, দুর্বিষহ দুঃস্বপ্নময় সময়। রানী এলিজাবেথ, রানী এলিজাবেথ যাকে বলা হয় ভার্জিন কুইন। মনে রাখবেন আমাদের সালমান খানও কিন্তু ভার্জিন। আমি জানি না রানী এলিজাবেথ এরকম ভার্জিন কিনা। রানী এলিজাবেথ, কমেন্ট করেন ভার্জিন কুইন। রানী এলিজাবেথ ভার্জিন কুইনের বাবা ছিলেন, এই যে বাবা শব্দটা বক্স করেন, বাবা হেনরি VIII, হেনরি VIII। আর হেনরি VIII এর পাশে লিখে রাখেন পাক্কা শয়তান। হেনরি VIII এর পাশে লিখে রাখেন পাক্কা শয়তান। লিখেন ইবলিশ, ইবলিশ। লিখেন হুমায়ুন ফরিদি, হুমায়ুন ফরিদি। আক্ষরিক অর্থে হুমায়ুন ফরিদি। লোকটা মারা গেছে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। মানুষ যতই খারাপ হোক তার জন্য একটা দোয়া দিবেন, অনুরোধ করে বলি। আমি হচ্ছে সিনেমাটিক নামগুলো ইউজ করব শুধু মনে রাখার জন্য, আর কিচ্ছু না। তাহলে রানী এলিজাবেথ ভার্জিন কুইন, এর বাবা ছিলেন হেনরি VIII, হেনরি VIII। লিখে রাখেন হেনরি VIII, পাকা শয়তান, ইবলিশ, ছেলেদের শয়তান, হুমায়ুন ফরিদি বংশধর। কথা বলছেন কিনা? রানী এলিজাবেথ ভার্জিন কুইন, তার বাবার নাম হচ্ছে হেনরি VIII। আর লিখে রাখেন নিচে দাদা, দাদা হেনরি VII, দাদা হেনরি VII, দাদা হেনরি VII। বাবা হেনরি VIII, দাদা হচ্ছে হেনরি VII। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এবার একটু খেয়াল করেন বলছে কি দেখেন, তিনি দুঃশাসনের মাধ্যমে ইংল্যান্ডকে দেখেন নরকে পরিণত করেন। খেয়াল করে দেখেন, একটা বিষয় মনে রাখবেন, একটা বিষয় মনে রাখবেন, যেই দেশের শাসক তিনটা বিষয়ের উপর জোর দিবে, একটা ক্ষমতা, ভোগ দখল আর নারী। বিশ্বের যে কোনো সাম্রাজ্যের ইতিহাস, যে কোনো শাসক যখন এই তিনটা বিষয়ের উপর জোর দিবে, আমার ক্ষমতা চাই, পুরো ক্ষমতা আমার থাকবে আমার হাতে, আমার নারী ভোগ মানে বিলাসিতা আর নারীর প্রতি আকৃষ্ট হবে, সেই দেশের জনগণ ভোগান্তি শিকার হবে।
আমেরিকা বহির্বিশ্বে ইচ্ছা করে যুদ্ধ বাঁধাইয়া তাদের অস্ত্র ব্যবসার মাধ্যমে দেশের অর্থনীতি চাঙ্গা করে রাখছে। আমেরিকার জনগণ যে খুব বেশি ক্ষুব্ধ তা কিন্তু না। আমেরিকার ইতিহাসে দেখেন, প্রেসিডেন্ট গুলোর ইতিহাস দেখেন কিভাবে কত সুন্দর করে ক্ষমতা হস্তান্তর করে। আপনি চীনের দিকে তাকান, রাশিয়ার দিকে তাকান, ক্ষমতা ধরে আছে তো আছে। মানে আলটিমেটলি মানে আমেরিকা ব্যতীত বিশ্বের বেশিরভাগ দেশই ইনক্লুডিং বাংলাদেশ, কথা বলছেন কিনা, ক্ষমতার যে এখন এক কেন্দ্রীভূত। আমেরিকা আসলে ভাবে আমাদের ক্ষমতা চিরদিনের, বিএনপি আসলে ভাবে ক্ষমতা আমাদের চিরদিনের। 15-5 সালের পরে বিএনপি কি করলো, তাদের নিজস্ব রাষ্ট্রপতিকে সরকার প্রধান তত্ত্বাবধায়ক বানালো। মানে যে যেভাবে চায় সবসময় ক্ষমতাকে নিজের কাছে রাখতে চায়, এতে করে জনগণের ভোগান্তি বাড়ে। হেনরি এইট, আপনি আমেরিকার ইতিহাসে দুইজন প্রেসিডেন্ট, একটা ডেমোক্রেট একটা রিপাবলিক, তারা দেখবেন পাশাপাশি বসে চা খায় ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি। অন্য দেশের ব্যাপারে তারা এক, আর নিজের দেশের নিরাপত্তার ব্যাপারে তারা এক। পলিটিক্যালি তাদের আদর্শগত মিল আছে। যেমন ডোনাল্ড ট্রাম্প, ওনার অভিবাসন নীতি বা ওনার যে দল, অভিবাসন নীতি খুবই জঘন্য। আবার মানে জো বাইডেন, ওনার যে দল, এদের অভিবাসন নীতি খুবই শিথিল। বাট যখন দেশের স্বাধীনতার প্রশ্ন আসবে, দেশের ইউনাইটেড প্রশ্ন আসবে, দেশের ডেভেলপমেন্টের প্রশ্ন আসবে, দুই রাজনৈতিক দল কিন্তু এক। কথা বুঝতেছেন কিনা? ব্যাপার আছে। এই কারণে আমেরিকা লিড দিচ্ছে, শুধু আপনার দেখে হিংসা হচ্ছে সে কেন 1 নম্বরে, এটা ভাবলে হবে না। বুঝতে হবে আমেরিকা লিড দেওয়ার যোগ্যতা রাখে। আপনি টোটাল আমেরিকার ইতিহাসের প্রেসিডেন্টের আপনি জীবনী পড়ে দেখবেন, এদের ভিতরে কেলেঙ্কারি নাই। এদের ভিতরে মানে এরা 1000 কোটি টাকা নিয়ে কানাডায় জমি বানায় কিনে রাখে নাই। এদের কেলেঙ্কারি হচ্ছে নারী কেলেঙ্কারি। যত আমেরিকার প্রেসিডেন্ট ফাঁসছে নারী কেলেঙ্কারিতে, চিন্তা করেন। আরেকটা বিষয় হচ্ছে যে টোটাল ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প একমাত্র যে হচ্ছে ক্ষমতা ছাড়তে চেষ্টা করছে, এটা হচ্ছে বাস্তবতা। তো হেনরি এইট ছিলেন হচ্ছে সেই ভোগবাদীদের একজন। আমার দাদার বউ ছিল 3টা, হেনরি এইটের বউ ছিল 6টা। চিন্তা করেন, একটা না 6টা। আমার দাদার বউ ছিল 3টা, মানে অর্ধেক। আমার দাদাকে আমি ডাকতাম হাফ হেনরি বলে, এটা বাস্তবতা। কেননা বলছে দেখেন, ইংল্যান্ডকে দুঃশাসনের মাধ্যমে নরকে পরিণত করলাম। ওই যে বললাম না, ক্ষমতা পুরোটাই আমার হাতে থাকবে, পুরোটাই ক্ষমতা আমার হাতে থাকবে, এর পরিবর্তন হবে না। যেমন দেখেন আপনার সৌদিতে গত 3 মাসে বলা হচ্ছে সালমানের হাতে মানে প্রচুর মৃত্যুদণ্ড, এক্সিকিউশন বলা হয়, প্রচুর মৃত্যুদণ্ডের একটা জরিপ প্রকাশ হয়েছে। যেই প্রতিবাদ করতেছে তারই কতল করা হচ্ছে। কেননা আমার দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার তোমার নৈতিক কোনো অধিকার নাই, তোমার শেষ করে ফেলবো, আমার ক্ষমতা আছে। এই কারণে জনগণের ভোগান্তি বাড়বে, খুব স্বাভাবিক। যখন আপনি ক্ষমতা আঁকড়ে ধরবেন, কথা বলছেন কিনা, ওইদিকে না যায়। বলছে দেখেন, এই সময় তেমন কোনো সাহিত্য রচিত হয় নাই, এই সময় তেমন কোনো সাহিত্য রচিত হয় নাই। তবে হেনরি এইটের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ একটা সাহিত্য লিখেন থমাস মুরের ইউটোপিয়া, যার বাংলা হচ্ছে স্বর্গরাজ্য। এবং এটা আলটিমেটলি থমাস মুর, ইউটোপিয়া স্বর্গরাজ্য। খেয়াল করে দেখেন, যেমন 71 সালের পাকিস্তানের বর্বরতার বিরুদ্ধে দেখবেন এই বাংলা সাহিত্যে প্রচুর সাহিত্যকর্ম আছে, আছে না? প্রচুর সাহিত্যকর্ম আছে। পাকিস্তানি শাসক গোষ্ঠীর দুঃশাসনের বিরুদ্ধে বাংলা সাহিত্যে বা 71-এ তাদের নির্যাতন নিয়ে রাইফেল রুটি আওরাত বলেন, আর মুক্তিযুদ্ধের দিনগুলো বলেন, 71-এর দিনগুলো বলেন, জাহানারা ইমাম বলেন, বা আরো অনেকগুলো শওকত ওসমান বলেন, অনেকগুলো সাহিত্যিকের অনেক সাহিত্য আছে। ঠিক এই সময়ে তার দুঃশাসনের সাহিত্য নিয়ে, তার দুঃশাসনের চিত্র আঁকাইয়া উনি একটা সাহিত্য রচনা করলেন মুর। থমাস বাদ দেন, কেননা থমাস নামে আমরা অনেক সাহিত্যিক পাবো। থমাস কিড আছে, থমাস মুর আছে, আরো অনেক থমাস আছে। ওনার নাম হচ্ছে মোর না, উচ্চারণ করে মুর কি করলেন? একটা সাহিত্য লিখলেন ইউটোপিয়া। ইউটোপিয়া শব্দের অর্থ কি? স্বর্গরাজ্য। লিখে রাখেন 2 খণ্ডে বিভক্ত, পাশে লিখে রাখেন 2 খণ্ডে বিভক্ত, পাশে লিখে রাখেন 2 খণ্ডে বিভক্ত। হ্যাঁ, আমি হেনরি এইটের নাতি, বলতে পারেন। কথা বলছেন কিনা? আমি হেনরি এইটের হচ্ছে মানে এলিজাবেথ হচ্ছে আমার বলতে পারেন বোন হয়, বোন। কথা বলছেন কিনা? খেয়াল করেন, জহির রাহের সাহিত্য আছে। আচ্ছা, তাহলে ইউটোপিয়া মুর, এই মুরটা বক্স করেন, মুর।
রাজ্য, কল্পনা রাজ্য না। এখানে দুইটা খণ্ডে বিভক্ত, আপনাদের বলে রাখি। প্রথম খণ্ডে হচ্ছে উনি দুঃশাসনের চিত্র অঙ্কন করেন। একটা বিষয় মনে রাখেন, এখন বর্তমান সময় আছে বাংলাদেশে আইসিটি অ্যাক্ট। শুধু আইসিটি অ্যাক্ট বাংলাদেশে আসে না, বিশ্বের সকল দেশে মেবি আছে আইসিটি। এখন একটা মানুষকে হত্যা করার চেয়েও জঘন্য মামলা হচ্ছে আইসিটি মামলা, সহজে জামিন হয় না, খেয়াল করেন। এই কারণে ফেসবুকে লেখার ব্যাপারে সাবধান থাকবেন, কেননা ফেসবুকে যা ঘটে তার বেশিরভাগই হচ্ছে আপনার ফেক। ফেসবুকে যা ঘটে, আপনি যা চোখের সামনে দেখেন, তার বেশিরভাগই হচ্ছে ফেক। সো ফেসবুকে কোনো কিছু লেখার ব্যাপারে সাবধান থাকবেন। আপনি ফেসবুকের সামনে একটা ঘটনা আসলো, ঠান্ডা মাথায় অবজার্ভ করবেন, 7 দিন পরে দেখবেন পুরো ঘটনাটা উল্টে গেছে। কথা বলছেন কিনা? তো এই কারণে ওইদিকে আমরা না যাই, খেয়াল করে দেখেন। তো আইসিটি অ্যাক্ট, এখন আইসিটি অ্যাক্ট কেন করা হয়েছে? আইসিটি অ্যাক্টের উদ্দেশ্য হচ্ছে ইউ নেভার পোস্ট এনি গভর্নমেন্ট এগেইনস্ট ইস্যু, এনি গভর্নমেন্ট এগেইনস্ট স্টেটমেন্ট, এনি গভর্নমেন্ট এগেইনস্ট প্রোটেস্ট। আমার বিরুদ্ধে, আমি ধরেন হচ্ছে গভর্নমেন্টের লোক না, বা আমি গভর্নমেন্টের সমর্থন করি না, আমার বিরুদ্ধে কেউ কথা বললে আমি মামলা করতে পারবো, নট লাইক দ্যাট। আইসিটি অ্যাক্ট ইট মিনস ইউ ডোন্ট গিভ এনি স্টেটমেন্ট এগেইনস্ট দ্য রানিং গভর্নমেন্ট। তো ওই সময়টাতেও দেখেন আমি ক্ষমতায় আছি, হেনরি VIII, তুমি আমার বিরুদ্ধে লিখছো, আমার দুঃশাসনের বিরুদ্ধে লিখছো, দাঁড়াও, তোমার হচ্ছে বাটাম দেওয়া আছে। কথা বলছেন কিনা? এবং এই কারণে তাকে বাটাম দেওয়া হয়, শিরচ্ছেদ করা হয়। দেখেন বলা আছে শিরচ্ছেদ করা হয় এই থমাস মুরকে ইউটোপিয়া লেখার জন্য। এটা হচ্ছে 1533 সালে। 1533 সালে তাকে শিরচ্ছেদ করা হয়, তাকেও বাটাম দিয়ে দিল। আইসিটি মামলা দিয়ে জেলে ভরে নেয়, তাকে পুরো মাথায় এক্সিকিউশন বলা হয়। শিরচ্ছেদ করা হলো 1533 সালে। আর এই 1533 সালে এলিজাবেথের জন্ম, এলিজাবেথের জন্ম, এলিজাবেথের জন্ম, এটা লিখে রাখেন 1533, এলিজাবেথের জন্ম। শিরচ্ছেদ দিয়ে লিখে রাখেন 1533, আর 1533 এর পাশে লিখে রাখেন এলিজাবেথের জন্ম। কথা কি বুঝতেছেন কিনা? তাহলে এলিজাবেথের জন্ম কত সালে? 1533 সালে। ভালোবেসে একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, কি ক্লাস করাবো বলেন? 1533 সালে রানী মানে কি বলে ইউটোপিয়া লেখার জন্য থমাস মুরকে শিরচ্ছেদ করা হয়। আর রানী এলিজাবেথের জন্ম হচ্ছে 1533 সালে, এবং উনি মারা যান হচ্ছে 1603 সালে। 1603 সালে প্রায় উনি 70 বছর বেঁচে ছিলেন। খেয়াল করে দেখেন, হেনরি VIII এর স্ত্রী ছিল দেখেন 6 জন, আমার দাদা 3 জন। লিখে রাখেন শাকিল স্যারের ডাবল, শাকিল স্যারের দাদার ডাবল। হেনরি VIII এর ওয়াইফ ছিল কয়জন? 6 জন। কথা বলছেন কিনা? শাকিল স্যারের দাদার ডাবল। আমার দাদা ছিল 3টা বউ, আমার দাদি 2 নাম্বার, আর হেনরি VIII ছিল হচ্ছে 6 জন। তার দ্বিতীয় বিয়ে, যে দেখেন দ্বিতীয় বিয়ে সংক্রান্ত কারণে জন্ম নেয় প্রোটেস্ট্যান্ট, অর্থাৎ ইংলিশের ক্যাথলিক। এই ক্যাথলিক কিন্তু একটা শব্দ, মনে রাখবেন, ক্যাথলিক কিন্তু একটা শব্দ। ক্যাথলিক মানে হচ্ছে ইউনিভার্স, ক্যাথলিক মানে হচ্ছে ইউনিভার্স। এটা কিন্তু একটা সিনোনিম, মানে একটা ওয়ার্ড মিনিং। ক্যাথলিক মানে হচ্ছে ইউনিভার্স। ইয়েস, ক্যাথলিক মানে হচ্ছে ইউনিভার্স। ক্যাথলিক কিন্তু একটা শব্দ, একটা কোচিং এর এক্সামে দেখলাম। ক্যাথলিক মানে হচ্ছে লিখেন ইউনিভার্স, গ্লোবাল, বৈশ্বিক, ক্যাথলিক। আর খ্রিস্টান ধর্মে যে ক্যাথলিক, তাদের ধর্মগুরুকে বলা হয় ক্যাথলিক, অর্থাৎ যারা পোপের অনুসারী, পোপ, তাদের ধর্মগুরুর নাম হচ্ছে পোপ। আর যারা পোপকে সাপোর্ট করে তারা হচ্ছে ক্যাথলিক। পোপের সাপোর্টারকে বলা হচ্ছে ক্যাথলিক। মুসলিম বিশ্বে দেখেন একটা বড় ফিতনা, শিয়া এবং সুন্নি। শিয়া এবং সুন্নি, সুন্নি মেবি সৌদি, আমরাও সুন্নি, আর শিয়া মেবি ইরান। এই দুইটা যখন এক না হবে, মুসলিম বিশ্ব আবার জেগে উঠবে না, কখনোই না। এবং সৌদি আর সৌদি বা ইরান কখনোই আবার মুসলিম জাগরণ করতে পারবে না। হয় আফগানিস্তান অথবা তুরস্ক, এরাই আবার বিশ্ব শাসন করবে, মুসলিমদের প্রতিনিধিত্ব করবে। এটাই বাস্তবতা। সৌদি আর শিয়া করবে না। এদের যে ফান্ডামেন্টাল বিশ্বাস, এই দুটা দেশ কখনো এক হবে না, আর এদের দ্বারা কখনো মুসলিম বিশ্ব শাসন করা সম্ভব না। সো ক্যাথলিক শব্দটার অর্থ লিখে রাখেন ইউনিভার্স বা গ্লোবাল। ক্যাথলিক মানে হচ্ছে ইউনিভার্স বা গ্লোবাল। ক্যাথলিক মানে ইউনিভার্স বা গ্লোবাল। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করে দেখেন, তাহলে ক্যাথলিক মানে হচ্ছে যারা পোপের সাপোর্ট করে, পোপ।
ক্যাথলিক মানে হচ্ছে যারা দেখেন পোপের সাপোর্ট করে, আর প্রোটেস্ট্যান্ট মানে হচ্ছে দেখেন এগেনস্ট অফ পোপ। প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ, এই প্রোটেস্ট থেকে আছে প্রোটেস্ট্যান্ট মানে এগেনস্ট অফ পোপ। ক্যাথলিক মানে হচ্ছে সাপোর্টার অফ পোপ, প্রোটেস্ট্যান্ট মানে হচ্ছে এগেনস্ট অফ পোপ, পোপের বিরোধী। কথা বুঝছেন কিনা? পোপের বিরোধী প্যাপিস্ট, ক্যাথলিক প্যাপিস্ট। মূলত দ্বিতীয় বিয়ে সংক্রান্ত কারণে, কোনো ধর্মীয় কারণ নয়। আর আপনি ভালো করে জানেন বাইবেল হচ্ছে ক্ষত বিক্ষত, বাইবেল বিকৃত, এটার আসলে নিজস্ব অস্তিত্ব নাই। এখন বর্তমান বিশ্বে আছে খ্রিস্টান দুই প্রকার, একটা হচ্ছে অর্থোডক্স, আরেকটা হচ্ছে ক্যাথলিক। মেবি আমেরিকানরা হচ্ছে ক্যাথলিক, আর কি বলে রাশিয়ানরা হচ্ছে অর্থোডক্স মেবি। ওকে, আসেন শুরু করে দিই। তো আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, অর্থাৎ উনি দ্বিতীয় বিয়ে করতে চাইলেন। আসলে ওই সময়টা সত্যি কথা বলতে পোপরাও স্বেচ্ছাচারী ছিলেন। পোপ, যারা পোপ ছিলেন খ্রিস্টানের ধর্মগুরু বলা হয়তো, তারাও ধর্মটাকে নিজের সাথে ইউজ করতেছেন বা করতেন। এবং এই পোপের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে তখন ছিলেন এই যে হেনরি এইট এবং থমাস মুর। অর্থাৎ থমাস মুর পোপদের বিরোধীতেও ছিলেন, আবার থমাস মুর হেনরি এইটেরও বিরোধী ছিলেন। কারণ হেনরি এইট দুঃশাসনের কবলে ছিল ইংল্যান্ড, আর পোপরা স্বেচ্ছাচারী ছিলেন, ধর্মটাকে নিজেদের স্বার্থে ইউজ করতেন। পোপরা বিয়ে করছে আমার বউ, তাদের কাছে থাকবে, কেমনটা লাগে না বলেন? এই কারণে এই হেনরি এইট মূলত পোপদের বিরোধী ছিলেন, তাদের স্বেচ্ছাচারিতার কারণে। নিজে স্বেচ্ছাচারী ছিলেন সেটা সমস্যা না, কিন্তু তাদের স্বেচ্ছাচারিতার কারণে উনি তো ওনাদের বিরোধী ছিলেন। এই জন্য যখন হেনরি এইট দ্বিতীয় বিয়ে সংক্রান্ত বিয়ে করতে যান, তখন মূলত হচ্ছে পোপরা একটা নারাজি জারি করে। এই কারণে তিনি কি বললেন, জার্মানির একটা ধর্মযাজক মার্টিন লুথার কিংকে এনে আরেকটা হচ্ছে আপনি গির্জা বানালেন এবং ওখানে তৈরি করলেন এগেনস্ট অফ পোপ, অর্থাৎ এরা পোপের বিরোধী। আর এইটাতেই মূলত হচ্ছে গৃহযুদ্ধ চলল। এইটাতেই মূলত হচ্ছে দুটা দেশ, একটা দেশ যখন হচ্ছে দুটো অংশে বিভক্ত হবে, এই দেশের উন্নয়ন হওয়া কঠিন। রাজনীতি করব দেশের স্বার্থে, আমি যা করবো দেশের স্বার্থে। আপনি হরতাল দিচ্ছেন, গাড়ি ভাঙচুর করতেছেন, এ তো দেশেরই ক্ষতি হচ্ছে, সে যে দলই করুক না কেন। খেয়াল করে দেখেন, এগুলো তো ভাই, এগুলো দেশের উন্নয়ন না, এগুলো দেশের উন্নয়নের মধ্যে পড়ে না। আমি ক্ষমতায় গিয়ে দেশের উন্নয়ন করব, তা আমি ভেঙে চুরে ক্ষমতায় যাচ্ছি, এতে করে আমি তো ভেঙেই যাচ্ছি, আবার আমাকে তো ওগুলো রিপেয়ার করতে হবে, তা আমি উন্নয়নটা করবো কখন? খেয়াল করেন, যাই ওইদিকে না যায়। আলটিমেটলি এখন পোপ বলতেছে যে তুই যখন আমার বিরুদ্ধে লাগছিস ধৈর্য ধর, আমিও তোর বিরুদ্ধে যাবো। তা আলটিমেটলি দেখেন ওই যে হয় না যে একে অন্যের স্বার্থে, যখনই মানুষের স্বার্থে আঘাত লাগে মানুষ তখন বেপরোয়া হয়, মানুষ তখন নীতিজ্ঞান হারাই ফেলে, সহজ কথা। এই দীর্ঘ একটা সময় ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকের মধ্যে দেখেন গৃহযুদ্ধ শব্দটা ছিল, দীর্ঘ সময় গৃহযুদ্ধ চলে প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক। এলিজাবেথ হলো হেনরি এইটের দ্বিতীয় স্ত্রী এলি বোলেনের কন্যা, যাকে এলিজাবেথ জন্মের মাত্র 2.5 বছর পরে পরকীয়ার দায়ে শিরচ্ছেদ করা হয় আর এলিজাবেথকে অবৈধ ঘোষণা করা হয়। খেয়াল করে দেখেন, তাহলে পরকীয়া ছিল, আছে, থাকবে, ব্যালেন্স অফ সোসাইটি। খেয়াল করছেন কিনা? সাহিত্যের ক্লাস, পরকীয়া, প্রেম, ভালোবাসা সবই ছিল, সবই আছে, সবই থাকবে। সাহিত্য মানে ভাই এগুলো মাইন্ড করে লাভ নাই। এখানে অনেকগুলো স্নায়বিক কথা আসবে, অনেকগুলো খারাপ কথা আসবে, অনেকগুলো ভালো কথা আসবে, সেন্সিটিভ কথা আসবে। এগুলোকে আবার দাড়ি টুপির সাথে মেলায় না, তাহলে আবার ঝামেলা আছে। পানিতে নেমে যদি ভাবেন যে আমি গাছ যাবো না, তাহলে সমস্যা। মাছ ধরবো, হাতে পানি লাগাবো না, তাহলে সমস্যা। কথা বলেন নাই, ঝামেলা আছে। তাহলে এলিজাবেথের জন্ম হয় 1533 সালে, আর ঠিক 1535-এর ঠিক মাঝামাঝি সময়, 1535-এর মাঝামাঝি সময় তার মাকে কি করা হয়? শিরচ্ছেদ করা হয় এবং এলিজাবেথকে অবৈধ ঘোষণা করা হয়। খেয়াল করেন, অবৈধ ঘোষণা করা হয় কিসের দায়ে? পরকীয়ার দায়ে। তাহলে পরকীয়া অতীতে ছিল, পরকীয়া আছে, পরকীয়া থাকবে। এখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন, এটা আপনার ইমানের উপর নির্ভর করবে। এবার একটু খেয়াল করে দেখেন,
বলা আছে দেখেন 1553 সাল। একটু খেয়াল করে দেখেন, বলা আছে 1553 সাল। 1553 সালে ক্ষমতায় বসেন রানী এলিজাবেথের বড় বোন কুইন মেরি, যিনি এলিজাবেথের সব বড় বোন। খেয়াল করে দেখেন 1553 সালে, মূলত 1507 সালে 1507 সালে ক্ষমতায় বসেন হেনরি VIII, আর 1549 সালে তিনি মারা যান। এরপরে ক্ষমতা বসেন তার 13 থেকে 15 বছর বয়সী সন্তান এডওয়ার্ড VI। তার মৃত্যুর পরে ক্ষমতায় বসেন 1553 সালে তারই বড় বোন এলিজাবেথের বড় বোন কুইন মেরি, যিনি ছিলেন এলিজাবেথের সৎ বড় বোন। কুইন মেরি কে বলা হয় ব্লাডি মেরি। ব্লাডি, এটা খেয়াল করেন, ব্লাডি, এই ব্লাডি শব্দটা খেয়াল করেন, ব্লাডি। আমি যদি বলি ব্লাড, ব্লাড হচ্ছে নাউন, এর সাথে ওয়াই দিলে অ্যাডজেক্টিভ। আমি আপনাদের পড়াইছি নাউন প্লাস ওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে নিড, নিড থেকে ওয়াই দিলে হয় নিডি। যেমন হচ্ছে গ্রিড, গ্রিড থেকে ওয়াই দিলে হয় গ্রিডি, লোভী। যেমন হচ্ছে ওয়েলথ, ওয়েলথ থেকে ওয়াই দিলে হয় ওয়েলথি, মানে সম্পদশালী। খেয়াল করে দেখেন, সম্পদশালী। কথা বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে কুইন মেরিকে বলা হচ্ছে দেখেন ব্লাডি মেরি বা রক্ত পিপাসু মেরি। তিনি ছিলেন আবার ক্যাথলিক। খেয়াল করেন, বাবা চালু করলেন বাবা হেনরি VIII, বাবা চালু করলেন হচ্ছে প্রোটেস্ট্যান্ট। বাবা চালু করলেন প্রোটেস্ট্যান্ট, আর মেয়ে চালু করলেন কি? ক্যাথলিক। খেয়াল করে দেখেন, এরকম অনেক পরিবার আছে না, বাপ করে আওয়ামী লীগ, ছেলে করে বিএনপি। অনেক পরিবার আছে দেখবেন হচ্ছে বাপ করে বিএনপি, ছেলে করে আওয়ামী লীগ বা ছাত্রলীগের বড় নেতা, আছে না? এমন অনেক জায়গায় আছে। তো ব্লাডি মেরি বা কুইন মেরি, কুইন মেরিকে বলা হচ্ছে দেখেন ব্লাডি মেরি, কেননা রক্ত পিপাসু মেরি। ব্লাডি ওয়ার 1917 ওয়াজ দ্য ব্লাডি ওয়ার টু ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার পথে ছিল একটা বড় রক্তক্ষয়ী যুদ্ধ। ব্লাডি শব্দটা ইউজ করা যায় অ্যাডজেক্টিভ। তিনি ছিলেন ক্যাথলিক এবং প্রচুর প্রোটেস্ট্যান্ট হত্যা করেন, এই জন্য ওনাকে বলা হয় ব্লাডি মেরি। খেয়াল করে দেখেন, তাহলে ব্লাডি মেরি কে বলেন? রানী এলিজাবেথ হচ্ছে ব্লাডি মেরি। রানী এলিজাবেথ হচ্ছেন ব্লাডি মেরি। খেয়াল করেন ভালো করে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। একটা বিষয় মনে রাখবেন, মাওয়া মাওয়া জাতিরা যে পয়েন্টটা, মাওয়া শরীয়তপুর মাওয়া, এই পয়েন্টটা কিন্তু সংযোগস্থল। 1558 সালটা হচ্ছে সংযোগস্থল। 1558 সালে জরাইতে ক্যান্সারের কারণে কুইন মেরি মারা যান। ক্ষমতায় বসেন একমাত্র উত্তরসূরি হচ্ছেন রানী এলিজাবেথ। এই এলিজাবেথ একমাত্র উত্তরসূরি, যিনি হচ্ছে তার নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয় এলিজাবেথান পিরিয়ড। সো একটা বিষয় মনে রাখেন, 1558 সালটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা কারণে। এটা হচ্ছে একটা সংযোগস্থল, একটার সমাপ্তি মানে অশুভর শেষ, আর শুভর সমাপ্তি। 1558, কেননা এলিজাবেথান পিরিয়ড হচ্ছে 1558 থেকে 1603। আবার এই 1603 সালটা গুরুত্বপূর্ণ, কেন? 1603 সালে রানী এলিজাবেথ মারা যান। কথা বুঝছেন কিনা? কারণ একজনের প্রস্থানের কারণেই কিন্তু আরেকজনের আগমন ঘটবে। তাহলে 1558 সালে ক্ষমতায় বসেন রানী এলিজাবেথ, তার বড় বোন মারা যাওয়ার কারণে। তাহলে তার বড় বোন মারা যান কত সালে? 1558 সালে। আর রানী এলিজাবেথ ক্ষমতায় বসেন কত সালে? 1503 সালে, সরি 1558 সালে। 1558 সালে মারা যান তার বড় বোন। না, আর রক্ষা হলো না, এত বিয়ে করে বংশ রক্ষা হলো না, কেননা তার মানে আর তেমন কোনো সন্তান ছিল না। তার অনেকগুলো বোরে, মিনিমাম 3 জন না 2 জন এসে শিরচ্ছেদ করছে। শয়তান ছিল হালায়, বোঝেন নাই?
রাজা ছিল তো ভালো লাগছে না, শিরচ্ছেদ করে দিছে। কথা বলছেন কিনা? তাহলে 1558 সালে জরায়ুতে ক্যান্সারের কারণে কুইন মেরি মারা গেলে ক্ষমতায় বসেন রানী এলিজাবেথ। তার এই যুগের নামকরণ করা হয় এলিজাবেথান পিরিয়ড। কথা বলছেন? তাহলে 1558 সালটা গুরুত্বপূর্ণ। 1558 সালটা গুরুত্বপূর্ণ কেননা এখানে ঘটনা ঘটে দুইটা। এক, রানী কুইন মেরি মারা যান, তার সব বড় বোন, আর রানী এলিজাবেথ ক্ষমতায় বসেন। এখানে বলা আছে দেখেন, জেনে রাখা ভালো, খেয়াল করেন, তথ্যগুলো ভালো করে দেখেন, কাজে লাগবে। মানে এগুলো ইতিহাসগুলো জানা থাকলে ভালো লাগবে। বলা আছে দেখেন, জেনে রাখা ভালো, 1603 সালে বলা আছে দেখেন, 1603 সালে রানী এলিজাবেথের মৃত্যুর সাথে সাথে তার বংশ টিউডর বংশ সমাপ্তি হয়। এই টিউডর বংশ হচ্ছে আপনার প্রতিষ্ঠিত হয় 1485 সালে। আর এই প্রতিষ্ঠায় করেন হচ্ছে রানী এলিজাবেথের দাদা হেনরি সেভেন টিউডর। অর্থাৎ রানী এলিজাবেথের যে বংশ তার নাম টিউডর বংশ। আপনারা কিছুদিন আগে মারা গেলেন এলিজাবেথ। এলিজাবেথ হচ্ছে সেকেন্ড বা এলিজাবেথ দ্বিতীয়। এই এলিজাবেথের সাথে ওই এলিজাবেথের কোনো ব্লাড কানেকশন নাই। সাম্রাজ্যের ইতিহাসে শাসনকর্তা হিসেবে একটা কানেকশন আছে, বাট দেয়ার ইজ নো ব্লাড কানেকশন বিটুইন রানী এলিজাবেথ ফার্স্ট এন্ড রানী এলিজাবেথ সেকেন্ড। মাথায় রাখতে হবে, এগুলো হুজুগে না। 1603 সালে রানী এলিজাবেথ মৃত্যুর সাথে সাথে তার বংশ টিউডর বংশের সমাপ্তি হয় এবং ইংল্যান্ডের ক্ষমতায় আসেন তখনকার স্কটল্যান্ডের রাজা কিং জেমস ফার্স্ট, যার নাম অনুসারে নামকরণ করা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড। খেয়াল করেন, তাহলে সে 1603 সালটাও গুরুত্বপূর্ণ। কে মারা যায়? রানী এলিজাবেথ মারা গেলেন। ক্ষমতায় বসেন কে? কিং জেমস ফার্স্ট। কোথাকার রাজা? স্কটল্যান্ডের রাজা। আর এর মধ্য দিয়ে স্কটল্যান্ড ইংল্যান্ড একত্রিত হলেন। স্কটল্যান্ডের স্বাধীনতার ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। 1603 সালে এক হয়েছে, এখনো তারা হচ্ছে ইংল্যান্ডের সাথে আছে। এবং ইংলিশ একটা সিনেমা আছে ব্রেভ হার্ট, নাম শুনে মনে হতে পারে এইটা মানে পুরো একটা লাভ স্টোরি, না। ব্রেভ হার্ট এই সিনেমাটা হচ্ছে স্কটল্যান্ডের স্বাধীনতার ইতিহাস নিয়ে। দেখেন, ভাল লাগবে। কথা বুঝতেছেন কিনা? সো বিষয়গুলো আপনাকে একটু ঠান্ডা মাথায় রাখতে হবে। আমরা এতক্ষণ যা পড়ছি তার মধ্যে দুইটা সময় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 1558 আর একটা হচ্ছে 1603। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। 1558 সালে যেটা হলো, কুইন মেরি মারা গেলেন, ক্ষমতায় বসলেন রানী এলিজাবেথ। আর 1603 সালে মারা গেলেন রানী এলিজাবেথ, ক্ষমতায় বসলেন স্কটল্যান্ডের রাজা কিং জেমস ফার্স্ট। আর এর মধ্য দিয়ে ইংল্যান্ড স্কটল্যান্ড একত্রিত হয়েছে। আপনি এবার একটু খেয়াল করে দেখেন, এই যে 58 বছর খেয়াল করে দেখেন, অর্থাৎ 1500 থেকে 1558, অর্থাৎ আপনি যতটুকু ইতিহাস জানলেন তাতে করে বলেন ইংল্যান্ডে কোনো শান্তি ছিল না? সাহিত্য রচনা হওয়ার মতো কোনো একটা পরিবেশ ছিল না? সাহিত্য রচনা হওয়ার মতো কোনো শান্ত আবহাওয়া ছিল? কিছুই ছিল না। সব প্রিপারেশন ফর রেনেসাঁ। এই 58 বছর ইংল্যান্ডে তেমন কোনো সাহিত্য রচিত হয় নাই। প্লেয়ার কিনা বলেন? এই 58 বছর প্লেয়ার কিনা বলেন? 58 বছর। এই 58 বছরকে বলতে পারেন ফেতনার যুগ। ফেতনা, আমরা যদি আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলি, ফেতনার যুগ। কথা বলছেন কিনা? এখনো চলতেছে ফেতনা। যে পিরিয়ডটা আপনাকে সবচেয়ে বেশি ভালো করে পড়তে হবে, তার নাম হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। খেয়াল করে দেখেন, তাহলে এলিজাবেথান পিরিয়ড, এই যুগটা আপনাকে সবচেয়ে ভালো করে পড়তে হবে, এলিজাবেথান পিরিয়ড। এবং এখান থেকে দেখেন যুগের কিছু নাম আছে আলাদা আলাদা। এলিজাবেথান পিরিয়ড 3 নাম্বার পেজে দেখেন বলা আছে। তাহলে একটু কমেন্ট করেন এলিজাবেথান পিরিয়ড 1500 থেকে 1558 থেকে 1603। 1558 থেকে 1603 প্রায় 45 বছর। 1558 থেকে 1603 প্রায় 45 বছর। এটা একটু কমেন্ট করেন সবাই। গোপাল চন্দ্র রয়, কেমন আছো ভাই? ধর্মের ফেতনা আজীবন ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। ইন্ডিয়াতে গিয়ে দেখেন, মানে আপনার পাড়ায় পাড়ায় হিন্দু ধর্মের কত বিভক্তি। বাংলাদেশে দেখেন মুসলিমদের ভিতরে কত কত বিভক্তি। ও কওমি, ও হচ্ছে মনে করেন চরমনাই, ও জামাত ইসলামী, ও মনে করেন আলে হাদিস, ও এই, ও
ও ওই, ও আব্বাসি, ও তাহেরি, খেয়াল করে দেখেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পিরিয়ড এলিজাবেথান পিরিয়ড। এখান থেকে আপনি 4 থেকে 6 মার্কের প্রশ্ন পাবেন। এখান থেকে 4 থেকে 6 মাসের প্রশ্ন পাবেন এই একটা পিরিয়ড থেকে। 4 থেকে 6 মাথায় লিখে রাখেন, 4 থেকে 6 সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেক্সপিয়ার থেকে তো আপনি 2 থেকে 3 মার্কের প্রশ্ন পাবেন। এলিজাবেথান পিরিয়ড, দ্য মোস্ট ওয়ান্টেড, দ্য আটমোস্ট, দ্য সুপিরিয়র পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার বলা আছে দেখেন, এলিজাবেথান পিরিয়ড। এটা নিয়ে কোনো কথা হবে না, এখানে কোনো তথ্যের ছাড় দেওয়া যাবে না। এলিজাবেথান পিরিয়ড 1500 থেকে 1658, লিখে রাখেন 45 বছর, মাত্র 45 বছর এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ড, এটা যত পারেন কমেন্ট করেন। 1558 থেকে 1603 বলা আছে দেখেন গ্লোরিয়াস। শব্দের চয়নগুলো দেখেন, ভালো করে দেখেন। বলা আছে দেখেন গ্লোরিয়াস, বলা আছে দেখেন গোল্ডেন, গোল্ডেন পিরিয়ড, বলা আছে আর্লি রোমান্টিক। কেননা আমরা একটা রোমান্টিক পিরিয়ড পাবো। আর্লি রোমান্টিক কেন বলা আছে? আর্লি রোমান্টিক, রোমান্টিকের আগে রোমান্টিক। কেননা রোমিও জুলিয়েট এখনো জীবন্ত। রোমিও জুলিয়েট প্রেম করার সময় তো আপনি নিজেকে ভাবেন রোমিও, গার্লফ্রেন্ডকে ভাবেন জুলিয়েট। রোমান্টিকের আগে রোমান্টিক, আর্লি রোমান্টিক। সহজ কথা, বিয়ে করা হয় কেন? রোমান্স করার জন্য। তো বিয়ের আগে আপনি যে প্রেমটা করেন, এটাই হচ্ছে আর্লি রোমান্টিক পিরিয়ড অফ ইউর কনজুগাল লাইফ। ঠিক আছে না? আমি নতুন একটা প্রেম বের করছি, নাম দিছি কেয়ারটেকার প্রেম। এখানে অনেকেই বিবাহিত আছেন, অনেকেই আগে থেকে পরিচিত, 8 বছর 10 বছর প্রেম করে বিয়ে করছেন। আর যারা বিয়ের আগে, অর্থাৎ হিন্দুদের বলা হয় আশীর্বাদ, আর মুসলিমরা এখন মানে এটা নতুন ট্রেডিশন চালু করছে, আংটি পরানো বা এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট বা আশীর্বাদ আর বিয়ের মাঝখানে 3 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর দেখবেন একটা প্রেম হয়। এটা পরিবারের সাপোর্টে প্রেম হয়। যেই প্রেম করলে কিছুদিন আগে আপনাকে আপনার মা থাপড়াইতো, এই প্রেম করার কারণে আপনার মা আপনাকে আগাই দেয়। এর নাম হচ্ছে কেয়ারটেকার প্রেম বা তত্ত্বাবধায়ক প্রেম। এখন ধরেন পছন্দ হয়েছে, আংটি পরাই গেছে, পরানোর পরে এখন মেয়ে ভাবতেছে আমার তো কিছু অতীত আছে, ছেলেকে শেয়ার করা দরকার। ছেলেও ক্যাম্পাস থেকে বের হয়েছে, চাকরি বাকরি 3 বছর হয়েছে, সেও ভাবতেছে আমারও কিছু অতীত আছে, শেয়ার করা দরকার। এই সূত্রে বা মেয়ে ভাবে ছেলের মন মানসিকতা কেমন, একটু জানা দরকার। এই সূত্র নিয়ে একে অন্যের সাথে দেখা হয়, কথা হয়, যোগাযোগ হয়, মোবাইল নাম্বার বিনিময় হয়, সামাও কালেক্ট হয়। এবং দেখবেন মেয়ে ছেলে যখন মেয়ের বাড়িতে নিচে দাঁড়ায় থাকে, তখন মেয়ের মা কি বলে জানেন? এই তাড়াতাড়ি বের হ, জামাই নিচে দাঁড়ায় আছে। মেয়ের মা আগাই দেয়। কথা বলছেন কিনা? এর নাম দিয়েছে আমি কেয়ারটেকার প্রেম বা তত্ত্বাবধায়ক প্রেম। সো আপনি বিয়ের আগে যা করেন, এটা হচ্ছে আর্লি রোমান্টিক। কথা বলছেন কিনা? আর্লি মডার্ন, মডার্নের আগে মডার্ন, গ্রেটেস্ট পিরিয়ড অফ অল টাইম, গ্রেটেস্ট পিরিয়ড অফ অল টাইম। আর এখান থেকে দেখেন 38 একটা প্রশ্ন ছিল। কোন যুগকে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার? গোল্ডেন পিরিয়ড, গ্লোরিয়াস। কমেন্ট করেন না কে? এলিজাবেথ ইকুয়াল টু গ্লোরিয়াস, গোল্ডেন, আর্লি রোমান্টিক, আর্লি মডার্ন, গ্রেটেস্ট পিরিয়ড অফ অল টাইম। 5টা সুন্দর নাম দেওয়া হয়েছে দেখেন এই পিরিয়ডে। তাহলে ভেবে দেখেন এখান থেকে প্রশ্ন আসবে কিনা। রোমিও জুলিয়েট বাই শেক্সপিয়ার। কথা বুঝাইতে পারছি? ইংলিশ সাহিত্যে 2 মহান কিংবদন্তি, মার্লো এন্ড শেক্সপিয়ার। খ্রিস্টোফার শব্দটা বাদ দেন, খ্রিস্টোফার উচ্চারণ করতে গেলে দাঁত মুখ ভেঙে যাবে। মার্লো এন্ড শেক্সপিয়ার। গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন, গ্লোরিয়াস, আর্লি রোমান্টিক, আর্লি মডার্ন, গ্রেটেস্ট পিরিয়ড অফ অল টাইম। হ্যাঁ, তত্ত্বাবধায়ক প্রেম, তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক প্রেম, সবকিছু হয়। আর এই যুগের বিখ্যাত দেখেন হচ্ছে বলা হচ্ছে মার্লো এন্ড বলা হচ্ছে দেখেন শেক্সপিয়ার। মার্লো এন্ড শেক্সপিয়ার, মার্লো, মার্লো এন্ড শেক্সপিয়ার 2 কিংবদন্তি। একটা হচ্ছে মার্লো আর একটা হচ্ছে শেক্সপিয়ার। এটা নিয়ে প্রশ্ন অনেকবার আসছে, মার্লো কোন যুগের সাহিত্যে? এটা হবে 38 আসছে। বিসিএস মার্লো এন্ড শেক্সপিয়ার। খেয়াল করে দেখেন। রানী এলিজাবেথের বিখ্যাত একটা উক্তি আছে দেখেন, রানী এলিজাবেথ, রানী এলিজাবেথের বিখ্যাত একটা উক্তি আছে। রানী এলিজাবেথ, রানী এলিজাবেথের বিখ্যাত উক্তি হচ্ছে এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রেকমেন্ডেশন। ওই যতই বলেন না কেন আমরা সুন্দরের পূজারি, আগে আমরা সুন্দরটাই চাই। প্রেম করার সময় আমরা আগে মেয়ে বা ছেলের সৌন্দর্য দেখি। আমরা মেয়ের দেখি মানে রূপের সৌন্দর্য, আর ছেলের দেখি ক্যারিয়ারের সৌন্দর্য। আর বিয়ে করার পরে আমরা খালি দেখি ও রান্না করতে পারে কিনা, ও ভালো করে কেয়ার করতে পারে কিনা, ওর এরকম কিনা, ও কোয়ালিটি টাইম উপহার দেয় কিনা। কিন্তু দেখেন আমরা প্রথমেই রূপের গুণের পাগল হই, মানে
ছেলেদের রূপ হচ্ছে ক্যারিয়ার আর মেয়েদের রূপ হচ্ছে সৌন্দর্য। এই দুটারই পাগল হই। আগে কিন্তু ভাবি না ও রান্না করতে পারে কিনা, এন্ড বিয়ে করার পরে তো রান্না করা লাগবে, কত আর আপনি অর্ডার দিয়ে খাবেন বা বাইরে খাবেন। এরপরে তখন ঝামেলা শুরু হয়, হ্যাঁ তুমি রান্না পারো না, এই না। মেয়ে বলে আমি বাপের কালে রান্না করি নাই, বোঝেন নাই? ঝামেলা কিন্তু এই জায়গায়। তো সত্যি কথা হচ্ছে আমরা ভাই রূপের পাগল। এ গুড ফেস ইজ দ্য বেস্ট লাইটার অফ রিকমেন্ডেশন, রানী এলিজাবেথের বিখ্যাত উক্তি। এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। এই যুগে দেখেন সাহিত্যের আরো কিছু বৈশিষ্ট্য ছিল। এই নাটকে মহিলাদের অভিনয় নিষিদ্ধ ছিল, পুরুষরাই মেয়েদের অভিনয় করত, ওই কমন জেন্ডার। এই যুগের আরেকটা ভালো বৈশিষ্ট্য ছিল হচ্ছে রিভেঞ্জ। রিভেঞ্জের পাশে লিখে রাখেন, এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আপনি দেখবেন 71 সালে স্বাধীনতার পরে, 71 সালে স্বাধীনতার পরে প্রথম 10 বছরে বাংলাদেশের যত সাহিত্য রচিত হয়েছে সব দেখবেন ঘুরে ফিরে 71 কেন্দ্রিক। সেই জাহানারা বেগম বলেন, শওকত ওসমান বলেন, জহির রায়হান বলেন, বা আরো যারা আছেন, হুমায়ুন আজাদ বলেন, এরা দেখবেন বেশিরভাগই হচ্ছে 71 কেন্দ্রিক। আপনি একটু খেয়াল করে দেখেন, এলিজাবেথান পিরিয়ডের আগের যুগই হচ্ছে আপনার প্রিপারেশন ফর রেনেসাঁ। যেই যুগে কোনো শান্তি ছিল না, বর্বরতা ছিল, মারামারি ছিল, হানাহানি ছিল, কাটাকাটি ছিল, তো এটা তো সাহিত্যে একটা প্রভাব পড়বে অটো। সেম ওই প্রভাবটাই পড়ছে। এবং এই যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সাহিত্যে রিভেঞ্জ, 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 রিভেঞ্জ। এবং এই যুগটা আপনি লিখতে পারেন প্রভা বা রাজীবের যুগ। আরে রাজীব, যেমন রাজীব প্রভার উপর রিভেঞ্জ নিছে। রিভেঞ্জ অন গার্ল ইজ সুইট, মানে মেয়েদের মতে মেয়েদের উপর রিভেঞ্জ নেওয়া সবসময় সুইট। তো আলটিমেটলি এলিজাবেথ যুগের সাহিত্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে রিভেঞ্জ। যেমন রোমিও জুলিয়েট যদি বলেন, এই রোমিও জুলিয়েট কেন সফলতার মুখ দেখে নাই, বা রোমিও জুলিয়েট কেন মিলন হয় নাই? দুই পরিবারের বা দুই বংশের, বড় দুটি বংশের অন্তর্দ্বন্দ্ব বা কোন্দলের কারণ। সহজ কথা। তাহলে এলিজাবেথ যুগের সাহিত্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে রিভেঞ্জ। আমরা যখন সাহিত্যের ভিতরে যাব তখন দেখবেন সাহিত্যের ভিতরে খালি রিভেঞ্জ, রিভেঞ্জ আর রিভেঞ্জ। কথা বুঝছেন কিনা? এটা হচ্ছে একদম চরম বাস্তবতা। সো রিভেঞ্জের পাশে লিখে রাখেন সবচেয়ে বড় বৈশিষ্ট্য। কথা কি বুঝাতে পারলাম? তাহলে লাস্ট প্রশ্ন, প্রিপারেশন ফর রেনেসাঁ পিরিয়ড কত আর এলিজাবেথান পিরিয়ড কত সাল? একটু কমেন্ট করবেন সবাই। এটা দিয়ে আজকে শেষ করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট সাহিত্যের ক্লাস আগামী শনিবার দুপুর 2টায় ইনশাআল্লাহ। নেক্সট সাহিত্যের ক্লাস। আর আপনাদের যেহেতু পরীক্ষা হচ্ছে মার্চে, হচ্ছে না, তো আমরা একটু ভাবে অল্প অল্প করে আগাই, আর আমরা প্রচুর রিভাইজে যাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, রাত্রে ক্লাস আছে কিন্তু, রেগুলার ক্লাস।